গতকালকে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার ৭৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে দোতলায় আমরা তার স্মরণে একটা সেমিনারের আয়োজন করি, যেখানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান হাই কমিশনের সম্মানিত ডেপুটি হাই কমিশনার জনাব কামার দাঙ্গাল স্যার এবং আমাদের সলিমুল্লাহ একাডেমির বিভিন্ন পর্যায়ের লোকজন, বিভিন্ন একাডেমিশিয়ান, বুদ্ধিজীবী, সাংবাদিকরা ওখানে উপস্থিত ছিলেন। তারা সবাই বিস্তারিতভাবে আলোচনা করেছেন কায়েদে আজম জিন্না কে, তার কন্ট্রিবিউশন, তার ডেডিকেশন, আমাদের জাতির জন্য, বর্তমান বাংলাদেশিদের জন্য তিনি এখনও প্রাসঙ্গিক কিনা, সেগুলো নিয়ে ওখানে বিস্তারিত আলোচনা হয়েছে। মূলত নওয়াব সলিমুল্লাহ একাডেমি 1987 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা কিন্তু এই যে 16 বছর পরে করেছি, একটা বিতর্ক উঠে আসছে যে 16 বছর আমরা কোথায় ছিলাম, 16 বছর যাবৎ কেন করিনি। আসলে আমরা এই স্বৈরাচারী হাসিনা সরকার 2009 সালে যখন ক্ষমতা আসে, তার আগে আমরা প্রেস ক্লাবে করতাম। তখন হয়তো আমি ছিলাম না, আমাদের সংগঠনের যিনি সভাপতি আছে জব্বার ভাই, তিনি ছিলেন, তিনি করতেন। তারপর হাসিনা আসার পরে এই জায়গাগুলো আমাদের জন্য সংকুচিত হয়ে গেছে। তারপর আমরা আমাদের প্রয়োজন মাফিক স্বল্প পরিসরে হয়তো প্রেস ক্লাব আমরা ভাড়া পাইনি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পাইনি। আমাদের যারা শুধু শুভাকাঙ্ক্ষী আছে, যারা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার আদর্শকে লালন করে হৃদয়, তাদের এটা অফিস হতে পারে, চেম্বার হতে পারে। আমরা প্রতি বছর তার 11 সেপ্টেম্বর মৃত্যুবার্ষিকী, 25 ডিসেম্বর জন্মবার্ষিকীতে আমরা তার স্মরণে অন্ততপক্ষে একটা দোয়া মনোজাত করলেও করে থাকি। তো এবছর আমরা দেখলাম যে স্বৈরাচারী হাসিনার এই ক্ষমতার পট পরিবর্তনের পরে আমরা বললাম না, এখন আমাদের ঘর থেকে বেরোনো উচিত। অ্যাটলিস্ট কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার অবদানগুলো, তিনি কী চেয়েছিলেন, কী প্রত্যাশা করেছিলেন, এগুলো আমাদের জাতির সামনে তুলে ধরা উচিত। আসলে মূলত বাংলাদেশের সংবিধানের 2য় অনুচ্ছেদে অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণিত আছে যে সাবেক পূর্ব পাকিস্তানের চিহ্নিত সীমানাই বর্তমান বাংলাদেশ। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি, সাবেক পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল কবে, আপনি নিশ্চয়ই আনসার দেবেন 1947 সালে 14ই আগস্ট। 1947 সালে কার নেতৃত্বে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল? আপনি জানেন যে পাকিস্তানের 2টা অংশ ছিল, একটা ওয়েস্ট পাকিস্তান, একটা ইস্ট পাকিস্তান। তো এই ইস্ট পাকিস্তান কার নেতৃত্ব হয়েছিল? তিনি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না। যেহেতু বাংলাদেশের সংবিধানেই বর্ণিত আছে সাবেক পূর্ব পাকিস্তানের চিহ্নিত সীমানাই বর্তমান বাংলাদেশ, সেহেতু কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার অবদানকে কিন্তু পরোক্ষভাবে সমর্থন দেওয়া হয়েছে আমাদের পবিত্র সংবিধানে। সেহেতু কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না কিন্তু শুধু পাকিস্তানের না, তার নেতৃত্বে কিন্তু মনে করেন আমাদের এই বাংলাদেশটাও, এই যে বর্তমান ভূখণ্ডটুকু আমরা কিন্তু মনে করেন অর্জন করেছিলাম। আপনি জানেন, যারা আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম না, তারপরে যতটুকু নিজের ব্যক্তিগতভাবে অধ্যয়ন করেছি, এটা রাষ্ট্রের জন্য 4টি উপাদান দরকার: নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, তারপর জনসংখ্যা, সার্বভৌমত্ব। তা আমরা যদি দেখি 1947 সালে আমরা ভূখণ্ডটা পেয়েছিলাম, জনসংখ্যা পেয়েছিলাম, সরকারও এটা পেয়েছিলাম। তো 71 সালে কী হয়েছে? 71 সালে আমাদের সার্বভৌমত্ব আমরা অর্জন করেছি। এটাকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই। 71 সালে আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করেছি। 1757 সাল থেকে 1971 সাল পর্যন্ত সুদীর্ঘ 214 বছর আমাদের পূর্বপুরুষেরা একটা বাংলাদেশ পাওয়ার জন্য, একটা বাঙালি জাতিরাষ্ট্র পাওয়ার জন্য তারা কিন্তু সংগ্রাম করেছে। এই সংগ্রামে ধারাবাহিকতা আপনি 1757 সালে পলাশির যুদ্ধ, 1764 সালে বক্সারের যুদ্ধ, 1857-এর সিপিআই বিপ্লব বা আমাদের প্রথম স্বাধীনতা সংগ্রাম, 1947 সালে দেশভাগ বা স্বাধীনতা যাই বলি, 1971, প্রত্যেকটারই কিন্তু সমান ভূমিকা রয়েছে। কোনোটার চেয়ে কোনোটাকে খাটো করে দেখার সুযোগ নেই। তো যে বিষয়ে আমি বলতেছিলাম, তো যেহেতু বর্তমান বাংলাদেশের মানচিত্র অর্জন হয়েছিল 1947 সালে এবং তার নেতৃত্ব ছিল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, কাজেই তার প্রতি শ্রদ্ধা নিবেদনের সুযোগ হিসেবে আমরা গতকালকে একটা সেমিনার আয়োজন করেছি। আর যেটা বলছি, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না তো শুধু পাকিস্তানের না, তিনি তার সময় ছিলেন ভারতের মুসলমানদের একক অবিসংবাদিত নেতা। পাকিস্তানের প্রদেশগুলোর ভাষা কি হবে তা প্রাদেশিক বিধানসভাগুলো নির্ধারণ করবে, কিন্তু রাষ্ট্রীয় সংহতির প্রয়োজনে, পাকিস্তানের রাষ্ট্রীয় সংহতির প্রয়োজনে একটা আমাদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা অর্থাৎ জাতীয় ভাষা দরকার। সে রাষ্ট্রভাষা, সে ভাষাটা হবে উর্দু। আপনি দেখেন পাকিস্তান রাষ্ট্রটা যদি আমরা চিন্তা করি, পাকিস্তান শুধু বাংলাদেশের বর্তমানে এটুকু নিয়ে ছিল না, এখানে বাঙালি ছিল আমরা, তারপরে পাঞ্জাবি ছিল, পশতুনরা ছিল যেটা পাঠান আমরা বলি, বেলুচরা ছিল, আবার আমরা যে বাংলাদেশের টেরিটরির কথা চিন্তা করে চাকমারা ছিল, তারা কিন্তু বাঙালি না। আর উর্দু এমন একটা ভাষা ছিল যেটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতের সকল মুসলমানরা, আপনি দেখেন সেই সীমান্ত প্রদেশের মুসলমানরা উর্দু জানে। তার তৎকালীন ঢাকায় কিন্তু বেশিরভাগ মানুষ উর্দু জানতে, শিক্ষিত যত এলিট শ্রেণী ছিল তারা কিন্তু উর্দুতেই কথা বলতো। তৎকালীন ঢাকায় তখন কিন্তু সন্ধ্যায় পত্রিকা প্রকাশিত হইতো, সকাল সন্ধ্যায় কিন্তু উর্দু পত্রিকা প্রকাশিত হইতো। উর্দু ভাষা পূর্ব বাংলার মানুষের জন্য বোধগম্য একটা ভাষা ছিল। তো তিনি যেটা চেয়েছিলেন, তিনি ওই যে এখন যে বলে ওরা আমার মুখের ভাষা কায়রে নিতে চায়, গান লিখছে না, বা এই ধরনের যত বিতর্ক আছে, আসলে কি
তিনি কারো মুখের ভাষা কেড়ে নিতে চাননি, প্রদেশগুলোর ভাষা কী হবে এই বিষয়ে তিনি হস্তক্ষেপ করেননি। তিনি চেয়েছিল অফিসিয়াল ভাষা লিঙ্গুয়া ফ্রাঙ্কা, জাতীয় ভাষা হিসেবে, যাতে পাকিস্তানের উভয় অঞ্চলের ভৌগোলিকতা নির্বিশেষে একটা বোধগম্য ভাষায় যাতে একটা রাষ্ট্রটার সংহতি জোরদার হতে পারে, মানুষ যাতে কনভারসেশন করতে পারে, এই জন্য তিনি উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চেয়েছিলেন। তিনি কিন্তু বাংলার উপর হস্তক্ষেপ করেন নাই। আর আপনি দেখেন, ঠিক আছে, তিনি মারা গেছে 1948 সালে 11 সেপ্টেম্বর মারা গেল। 1956 সালে তারা মারা যাওয়ার পরে 1956 সালে পাকিস্তানের প্রথম কনস্টিটিউশন প্রবর্তন করা হয়। ওই কনস্টিটিউশনে কিন্তু উর্দুর পাশাপাশি বাঙালিদের আমাদের দাবির মুখে কিন্তু তারা কিন্তু বাংলাকেও যৌথ রাষ্ট্রভাষা হিসেবে তারা কিন্তু সংবিধানে রেখেছিল। কাজেই ভাষার প্রশ্ন তো পাকিস্তানি আমলেই সমাধান হয়ে গেছে। আর উর্দু পাকিস্তানের কোনো নির্দিষ্ট টেরিটরি, কোনো নির্দিষ্ট প্রদেশের ভাষা ছিল না, এটা ছিল গোটা অবিভক্ত ভারতবর্ষের মুসলমানদের ভাষা। আপনি এখনও দেখবেন যে আমাদের কওমি মাদ্রাসার বেশিরভাগ পাঠ্যপুস্তক উর্দু ভাষায় লিখিত, তারা কিন্তু অনর্গল উর্দুতে কথা বলতে পারে। যে কায়েদ-ই-আজম এর বাংলা অর্থ কী দাঁড়ায়? এর বাংলা পরিভাষা হচ্ছে মহান নেতা, আর বাবায়ে কওমের বাংলা পরিভাষা হচ্ছে আপনার জাতির পিতা। তো কায়েদ-ই-আজম মুহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানিদের জন্য বাবায়ে কওম, বাট নট ফর আস। তিনি আমাদের মহান নেতা, আমাদের কাছে তিনি মহান নেতা হিসেবে সমাদৃত এবং চিরজীবন তিনি থাকবেন মহান নেতা হিসেবেই। তাকে যারা জাতির পিতা বলেছে ওটা তাদের ইন্ডিভিজুয়াল মতামত, তাদের ব্যক্তিগত মতামত হতে পারে, হয়তো অতি ভক্তি শ্রদ্ধা থেকে বা অতি রঞ্জিত করে বা আমাদেরকে বিপদে ফেলার জন্য কেউ বলে থাকতে পারে। আসলে ওই সমস্ত বক্তব্যগুলোর সঙ্গে আমি একমত না। আচ্ছা, উর্দু কি বাংলাদেশে কোনো নিষিদ্ধ ভাষা? ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে নিয়ে আমরা গর্ব করি, প্লাস অক্সফোর্ড বলে যেটা খ্যাত, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি উর্দু ডিপার্টমেন্ট চালু আছে না? শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতি বছর আ গুড নাম্বার অফ স্টুডেন্টস তারা পাকিস্তানের রাষ্ট্রীয় সফরে যায়। কই তখন তো বিতর্কটা আসে না। উর্দু ওখানে কালকে আমাদের যেহেতু কায়েদ-ই-আজম জিন্নাহর উপরে নিয়ে একটা সেমিনার অনুষ্ঠিত হয়েছে, কিছু বিহারি মুসলমান নেতা তারা এসেছিল। এখন তারা দেখা যায় ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারে না, তারা উর্দুতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর ওখানে ডেপুটি হাই কমিশনার সাহেব ছিলেন, তা হয়তো তাকে ইমপ্রেস করার জন্য, তারা তো আসলে বিপদগ্রস্ত, তাকে ইমপ্রেস করার জন্য উর্দুতে বলেছে। এক্ষেত্রে কারো মাতৃভাষা, উর্দু তো তাদের মাতৃভাষা। আমরা 1952 সালে যে আমরা ভাষা আন্দোলন করেছি, তাও তো এটা ভাষাদের প্রতি সম্মান জানিয়ে, তাই না? তারা তাদের মাতৃভাষায় যদি বক্তব্য দিয়ে থাকে তখন তো আমাদের বাধা দেওয়ার কোনো সুযোগ ছিল না। আচ্ছা, পাকিস্তানের সঙ্গে আমাদের ন্যূনতম সম্পর্কও নাই। কায়েদ-ই-আজম মুহাম্মদ আলী জিন্নাহ, আমি আগেই বলেছি, তিনি শুধু পাকিস্তানের না, তিনি আপনি দেখবেন যে ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনার কায়েদ-ই-আজম মুহাম্মদ আলী জিন্নাহর ছবি সংরক্ষিত আছে। ভারতের প্রধানমন্ত্রী ছিল উপপ্রধানমন্ত্রী ছিল লালকৃষ্ণ আদবানি। তিনি 1904 সালে রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে গেছে, তিনি করাচিতে কায়েদ-ই-আজমের মাজারে গেছে। তিনি এখানে কী মন্তব্য করছেন জানেন? ইতিহাসে অনেকেরই স্থান হয়, কিন্তু মুহাম্মদ আলী জিন্নাহ এমনই ব্যক্তি যিনি ইতিহাস গড়েছেন। এই হচ্ছে ভারতের খোদ উপপ্রধানমন্ত্রী, তৎকালীন সিটিং উপপ্রধানমন্ত্রীর বক্তব্য। কাজেই আপনি ইতিহাস থেকে কায়েদ-ই-আজমকে আপনি মানে এক্সপান্স করার কোনো সুযোগ নাই। আমরা তারকে নিয়ে সীমাবদ্ধ থাকতে চাই। আমি জীবনে পাকিস্তান যাইও নাই, আমার 7 পুরুষ বাঙালি অর্গানাইজার যারা ছিল তারা কেউ পাকিস্তানি না। হ্যাঁ, একজন গেস্ট ছিল, আপনি বলবেন বিহারির আসছিল, তো বিহারিরা কি পাকিস্তানি? বিহারিকে যদি বলতে আপনি ইন্ডিয়ান বলতে পারেন, তারা তো পাকিস্তানি না। এখন কালকে আমরা আমাদের কায়েদ-ই-আজমের পুত্রী, মানে উই হ্যাড টু পে ট্রিবিউট টু হিম, মানে তার প্রতি আমাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে হয় বা সামনেও করতে হবে। আগামী 25শে ডিসেম্বর তার জন্মবার্ষিকী, ওই দিনও আমরা একটা হয়তো সেমিনার আয়োজন করব, যেখানে হল আমরা বুকিং করতে পারি আমাদের সামর্থ্য অনুযায়ী। আমার আজকে সাংবাদিক প্রশ্ন করছে একটা বড় মিডিয়া থেকে যে আপনারা নাকি কনফেডারেশন করতে চাচ্ছেন। আমি তাকে বললাম, কনফেডারেশন করা কি আমার মতো সাইফুল ইসলাম শুভ যে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়ায় তার দায়িত্ব? এটা আপনি রাষ্ট্রের যারা অথরিটি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, আমার দ্বারা কি কনফেডারেশন করা সম্ভব? আর আমি কেন যাবো ভাই? বর্তমান বাংলাদেশের যে আমাদের এই ভূখণ্ড, এটা কি চাইলে আমি কি পাকিস্তানে পাঞ্জাবের সঙ্গে জুড়ে দিতে পারবো? এখান থেকে উঠিয়ে নিয়ে চেয়ারের মতো ওখানে নিয়ে রাখতে পারবো? আমরা আমাদের বাংলাদেশ নিয়ে সীমাবদ্ধ থাকতে চাই। আর কায়েদ-ই-আজম জিন্নাহকে নিয়ে আমাদের শ্রদ্ধা পোষণ করতে হয়েছে, জাস্ট এতটুকুই, ওই আর অন্য কিছু না।